কেমন আছো সবাই? প্রতি মঙ্গলবারের মতো আজকে আবার আমি তোমাদের সামনে চলে আসলাম। একটু দেরি হইল, তার পিছেও অবশ্যই কারণ আছে, তোমাদের কল্যাণের কারণ। সেটা হলো তোমাদের এই ল্যাবটা আরও বেশি আধুনিকায়ন করার জন্য একজন ইঞ্জিনিয়ার এসেছেন। উনি এটা একটু পর্যবেক্ষণ করলেন, এই জন্য একটু সময় লাগলো। তা যাই হোক, আমরা দিনে দিনে আরও উৎকর্ষতা সাধন করছি। এই ল্যাব কিভাবে আরও সুন্দরভাবে তোমাদের সামনে, কত ভালোভাবে আরও তোমাদেরকে সার্ভিস দেওয়া যায় সেই বিষয়ের উপরে। তো যাই হোক, তোমরা এখানে যে টপিকের নাম দেখে বুঝে গেছো যে আজকের ক্লাস যেটা হবে সেটা হলো কার্বোহাইড্রেটের উপরে। তাহলে এখন প্রশ্ন যাচ্ছে যে স্যার, গত ক্লাসে যা পড়াইছিলেন সেটা কি শেষ? হ্যাঁ, আমরা ডিএনএর স্ট্রাকচার, ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন পড়তে চাইছিলাম। ওখানে সামান্য একটু বিষয় বাকি আছে, যেটা হলো জেনেটিক কোড। আর জেনেটিক কোড বিষয়টা এবং স্টার্ট কোডন, স্টপ কোডন কি, এই সামান্য কিছু বিষয় ওখানে বাকি আছে। তো সেইগুলো আমরা একটা ক্লাসে আলোচনা না করে আমরা যখন এই তৃতীয় চ্যাপ্টার আজকে আমরা শুরু করতে যাচ্ছি, সেটা হলো ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার। এই ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার শেষ করার পর ফার্স্ট চ্যাপ্টারের যে গ্যাপগুলো আছে এবং এই থার্ড চ্যাপ্টারে যে গ্যাপগুলো তৈরি হবে লেকচারের মাঝে, যেগুলো ছাড়া পড়বে, সেই ছোটোখাটো টপিকগুলো নিয়ে আমরা একটা ক্লাস আমরা নিব। তো তখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক কোড, তারপর স্টার্ট কোডন, স্টপ কোডন, এইগুলা নিয়ে আমরা আলোচনা করব। তাই আজকে আমরা আর ওই বিষয়ে আলোচনা করে সময় ক্ষেপণ করব না, কারণ কার্বোহাইড্রেট পুরো একটা ক্লাস লাগবে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন পর্যন্ত বুঝতে গেলে। যদি আমি এখানে আগের ক্লাসের অংশ আমি যদি কিছু সময়ে সেটা কভার করার চেষ্টা করি, তাহলে হয়তোবা আমি পুরাপুরি কার্বোহাইড্রেট শেষ করতে পারবো না। তো সেই জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া যে এইভাবে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, এই জাতীয় যে টপিকগুলো আছে সেইগুলোর মধ্যে কিছু ছাড়া পড়া, অল্প অল্প যে বিষয়গুলো ছাড়া পড়বে সেইগুলোর সাথে আমি এই আলোচনা করে দেব। ওকে, তাহলে আর কথা বাড়াবো না। তাহলে কার্বোহাইড্রেট আমরা বুঝলাম যে ফার্স্ট পেপারের থার্ড যে চ্যাপ্টারটা আছে জীববিজ্ঞানের, সেইখানে আলোচ্য বিষয় হলো কার্বোহাইড্রেট। সেখানে কি শুধুই কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করব? না, চ্যাপ্টারটার নাম যদি দেখো তাহলে চ্যাপ্টারটার নাম হলো কোষ রসায়ন। অর্থাৎ কোনো কোষে যে রাসায়নিক পদার্থগুলো থাকে সেই রাসায়নিক পদার্থগুলো নিয়েই মূলত এই চ্যাপ্টারে আলোচনা। এখন প্রশ্ন হলো, কোষে কি কি রাসায়নিক পদার্থ থাকে? আমরা যদি এখন বলি, লিস্ট করি, তাহলে জৈব এবং অজৈব ক্যাটাগরিতে রাসায়নিক উপাদান থাকে। অর্থাৎ আমাদের কোষে, আমাদের দেহের কোষই বলি বা উদ্ভিদ কোষ যদি ধরি, তাহলে সেই কোষগুলোকে আমরা যদি দেখি, সেখানে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ এবং কিছু অজৈব রাসায়নিক পদার্থ সেখানে থাকে। যেহেতু জীববিজ্ঞান পড়ছি, আর একটা চ্যাপ্টারের মধ্যে কোষের সব উপাদান নিয়ে আসলে আলোচনা করাও সম্ভব না ইন্টারমিডিয়েট লেভেলে। তো সেই কারণে আমরা এখানে যেটা বেছে নিছি সেটা হলো কোষে বিদ্যমান যে প্রধান প্রধান জৈব রাসায়নিক পদার্থ, সেইগুলাই আমাদের সিলেবাসে, তোমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। তাহলে আমরা যদি এখন হিসাব করি, তাহলে যে প্রধান প্রধান জৈব রাসায়নিক পদার্থ যেগুলো কোষে পাওয়া যাবে, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ বা শৈবাল ছত্রাক, সব কোষে এই যে সকল উপাদানগুলো পাওয়া যায় জৈব রাসায়নিক উপাদান, সেইগুলা নিয়ে আমরা একটা সাধারণ ধারণা নিব। খেয়াল করো, সেই উপাদানগুলো কারা? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এনজাইম, সাথে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক উপাদান থাকে, সেটা হলো নিউক্লিক অ্যাসিড। যে নিউক্লিক অ্যাসিড আমরা গত ক্লাসের আগের ক্লাস বা আগের আগের তিনটা ক্লাসে কিন্তু আমরা সেই নিউক্লিক অ্যাসিড নিয়ে ডিটেল স্টাডি করছি। তাই এই চ্যাপ্টারে আমরা আর নিউক্লিক অ্যাসিড নিয়ে আর দ্বিতীয়বার আলোচনা করব না। নিউক্লিক অ্যাসিড বাদে এই কোষের মধ্যে যে জৈব রাসায়নিক পদার্থগুলো থাকে, সেই জৈব রাসায়নিক পদার্থগুলো নিয়ে আমরা মোটামুটি একটু ডিটেলে আলোচনা করার চেষ্টা করব। তাহলে তারা কারা? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড আর এনজাইম। এবার একটু বলি, এই চ্যাপ্টারের টপিকগুলো এতটা গুরুত্বপূর্ণ যে তুমি ম্যাক্সিমাম চ্যাপ্টারেই এই চ্যাপ্টারের নলেজ তোমার কাজে লাগবে। অর্থাৎ তুমি এই ফার্স্ট পেপার পড়ো বা সেকেন্ড পেপার পড়ো, প্রায় অনেকগুলা চ্যাপ্টারে এই চ্যাপ্টারের নলেজ
বা যে অনুধাবন তোমার থাকবে, জ্ঞান এবং অনুধাবন থাকবে, সেটা অন্যান্য চ্যাপ্টারে গিয়ে কাজে লাগবে। এক। দ্বিতীয়ত, তুমি যখন হায়ার স্টাডিতে যাবা, খেয়াল করো, সেখানে গিয়েও এই চ্যাপ্টারের নলেজ খুব খুব বেশি পরিমাণে কাজে লাগবে। যদি মেডিকেলে পড়ো, যদি কোনো বায়োলজিক্যাল সায়েন্সে পড়ো, এমনকি কেমিস্ট্রি রিলেটেড কোনো সাবজেক্ট পড়ো, শুধু ইঞ্জিনিয়ারিংয়ে হয়তো বা খুব বেশি লাগবে না, তাছাড়া অন্যান্য ম্যাক্সিমাম সাবজেক্টেই কিন্তু এই চ্যাপ্টারের নলেজ তোমার কাজে লাগবে। তার মানে এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট চিন্তা করে দেখো, যে ইন্টারমিডিয়েট লেভেলের যে বায়োলজির ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে, তার ম্যাক্সিমাম চ্যাপ্টারেই এই চ্যাপ্টারের যে আলোচনা, যে টপিকগুলা, সেই টপিকের নলেজ তোমার কাজে লাগবে। এক। দ্বিতীয়ত, ফিউচারে তুমি যখন হায়ার স্টাডিতে যাবা, লাইফ সায়েন্স বা কেমিস্ট্রি বা এই জাতীয় কোনো সাবজেক্টে যখন পড়বা, তখন এই চ্যাপ্টারের নলেজগুলো অত্যন্ত গুরুত্বের সাথে তোমার নলেজের বেজ হিসাবে কাজ করবে। তাই এই চ্যাপ্টারটা আমরা খুব গুরুত্ব সহকারে পড়ব, ভালো করে বুঝবো, জানবো এবং মনে রাখার চেষ্টা করব। ওকে, অনেকেই বলে যে এই চ্যাপ্টার নাকি অনেক কঠিন। আমি যে বিষয়টা মনে করি বা বুঝি সেটা হলো, বুঝলে কোনো কিছুই কঠিন না, না বুঝলে সব কিছুই কঠিন। খেয়াল করো, দেখো, অনেকেই দেখা যায় যে এখন কোনো প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে পারে না, তার কাছে খুবই কঠিন, কারণ সে কি বুঝে না। আর তোমাদের কাছে যদি বলি, তাহলে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করা তোমাদের কাছে কি একেবারে সহজ কাজের মধ্যে অন্যতম একটা সহজ কাজ, যত সহজ কাজ আছে। তাই এখানে বিষয় হলো বুঝতে হবে। যদি বুঝে যাও তাহলে সব কিছুই সহজ, না বুঝলে সব কিছুই কঠিন। তাই যা পড়বো বুঝে পড়বো, যা জানবো সেটার অনুধাবন আমাদের থাকতে হবে। ওকে, তাহলে আর কথা না বাড়াই, আমাদের এখন যে আলোচ্য বিষয় হবে সেটা হলো কার্বোহাইড্রেট নিয়ে। খেয়াল করো, কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট কি যদি বুঝতে হয়, তাহলে কয়েকটা কার্বোহাইড্রেটকে প্রথমে আমাদের একটু দেখে নিতে হবে। আমরা সবাই কম বেশি কার্বোহাইড্রেটের নাম শুনছি, যাকে বাংলা করলে হবে হলো শর্করা। খেয়াল করো, অনেকেই কার্বোহাইড্রেট, ইংরেজিতে কার্বোহাইড্রেট বলো, বাংলায় আবার শর্করা বলতে অন্য কিছুকে বুঝো। আজ থেকে যেন এটা না হয়, যাহা কার্বোহাইড্রেট তাহাই কি শর্করা, অর্থাৎ ইংরেজিতে কার্বোহাইড্রেট আর বাংলায় হলো শর্করা। আর একটা বিষয় বলি, যে তোমরা স্টার্চকে আর কার্বোহাইড্রেটকে এক করে ফেলো। স্টার্চ হলো এক ধরনের কার্বোহাইড্রেট, অর্থাৎ সকল স্টার্চই কার্বোহাইড্রেট, কিন্তু সকল কার্বোহাইড্রেট স্টার্চ না। স্টার্চকে আবার বাংলায় বলা হয় শ্বেতসার। তোমরা এই শ্বেতসার, কার্বোহাইড্রেট, শর্করা আর স্টার্চ, এই চারটা শব্দ অনেকেই কি অনেক সময় তোমরা তালগোল পেঁচিয়ে ফেলো, মানে একটা থেকে আরেকটাকে আলাদা করতে পারো না। তাই আগে একটু বলে নিলাম, কার্বোহাইড্রেট হলো ব্যাপক অর্থে, খেয়াল করো, কার্বোহাইড্রেটের বাংলা হলো শর্করা। আর কার্বোহাইড্রেটের অনেক ভেরিয়েন্ট আছে, তার মধ্যে একটা ভেরিয়েন্টের নাম হলো স্টার্চ, যার বাংলা শ্বেতসার, বা অনেক সময় তোমরা শ্বেতসারও বলে থাকো। ওকে, তাহলে আমরা এখন কিছু কার্বোহাইড্রেটকে দেখব। এখানে আমি যে কার্বোহাইড্রেটগুলোকে দেখাবো, সবগুলা কার্বোহাইড্রেট অতি পরিচিত। খেয়াল করো, আমরা এখন এই যে স্ক্রিনে দেখো, যে সবথেকে পরিচিত একটা কার্বোহাইড্রেটকে দেখতে পাচ্ছি। অর্থাৎ কার্বোহাইড্রেট বলতে এই উপাদানের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে। কি সেটা? ভাত। ওকে, কোন ধরনের কার্বোহাইড্রেট আছে? শ্বেতসার জাতীয়, বাংলায় বলি শ্বেতসার, ইংরেজিতে বলি স্টার্চ। স্টার্চ জাতীয় কার্বোহাইড্রেট এখানে আছে। এবার আমি তোমাদেরকে আর একটা ছবি দেখাবো। খেয়াল করো, এইটা অতি পরিচিত একটা ছবি। এখানে যে কার্বোহাইড্রেট, একটু ভাতকে একটু জুম করে দেখাইলাম। এবার আমরা আর একটা ছবি দেখব। খেয়াল করো, এইটাও ফুল অফ কার্বোহাইড্রেট। এখানেও স্টার্চ জাতীয় কার্বোহাইড্রেটই আছে, সবাই চিনছ নিঃসন্দেহে। ওকে, এরপরে আমরা আর একটা কার্বোহাইড্রেট দেখব। এই কার্বোহাইড্রেটটাকেও তোমরা ভালো মতোই চিনো। খেয়াল করো, এই যে অনেকেরই বোধহয় পছন্দ এটা, তাই না? এই যে বার্গারের যে পাউরুটি আমরা দেখতে পাই, বার্গারের যে ব্রেডটা, সেটা শুধু বার্গারের ব্রেড না, যে কোনো ধরনের ব্রেড, রুটি, পরোটা, সেখানেও কিন্তু কার্বোহাইড্রেট আছে। কোন ধরনের? শ্বেতসার জাতীয় কার্বোহাইড্রেট। ওকে, ফাইনালি আমরা আর একটা কার্বোহাইড্রেটকে দেখব। এখানে এই কার্বোহাইড্রেটটাও তোমরা চিনো। আচ্ছা, এই কার্বোহাইড্রেট কি চিনি? এই কার্বোহাইড্রেট কি আমরা চিনি? অবশ্যই এই কার্বোহাইড্রেট চিনি। অর্থাৎ এখানে আমরা যে কার্বোহাইড্রেটটা দেখছি,
এই কার্বোহাইড্রেটটা হলো চিনি বলে আমাদের কাছে পরিচিত। খেয়াল করো, তাহলে চিনি বলে আমরা যে উপাদানটা খেয়ে থাকি সেটা হলো এক ধরনের কার্বোহাইড্রেট। কোন ধরনের কার্বোহাইড্রেট এটা? অবশ্যই শ্বেতসার না। এর আগে যে কয়টা খাদ্য উপাদান দেখালাম তার মধ্যে শ্বেতসার জাতীয় কার্বোহাইড্রেটই ছিল, কিন্তু এই যে চিনিটা আমরা দেখতে পাচ্ছি টেবিল সুগার বলা হয়। টেবিল সুগারের ক্ষেত্রে যে কার্বোহাইড্রেট এটা হলো সুক্রোজ জাতীয় কার্বোহাইড্রেট। তার মানে আমরা এখানে কয়েকটা কার্বোহাইড্রেটের বাস্তব নমুনা আমরা দেখলাম। স্টার্চ জাতীয় কার্বোহাইড্রেটের 3টা নমুনা। কি কি সেটা? নাম্বার 1 ছিল কি ভাত, নাম্বার 2 আলু, নাম্বার 3 ব্রেড। 3 জায়গায় হলো স্টার্চ জাতীয় কার্বোহাইড্রেটে ভরা। আর একটা কার্বোহাইড্রেট আমরা যেটা দেখলাম একটু আগে সেটা ছিল হলো চিনি বা টেবিল সুগার। টেবিল সুগারের যে কার্বোহাইড্রেটটা সেটা হলো সুক্রোজ টাইপের কার্বোহাইড্রেট। তার মানে 2 ধরনের কার্বোহাইড্রেটের 4 ধরনের নমুনা খাদ্য আমরা এখানে দেখলাম। সবগুলো আমরা চিনি। নো, নট চিনি, আচ্ছা নো, এদেরকে আমরা জানি আর কি। ওকে, এবার প্রশ্ন হলো যে এই কার্বোহাইড্রেটগুলা কি দিয়ে তৈরি, রাসায়নিকভাবে এরা কি দিয়ে তৈরি। এবার আমরা কিছু কার্বোহাইড্রেটের নাম জানবো এবং তাদের রাসায়নিক সংকেত দেখব। এবার আগে যে কার্বোহাইড্রেটগুলা দেখছিলা সেইগুলা তো ছিল আমরা বাস্তবে কার্বোহাইড্রেটকে যেভাবে দেখি সেইটা। আর এখন আমি তোমাদেরকে আরও কিছু ওই কার্বোহাইড্রেটগুলো বাদে যেগুলো বললাম স্টার্চ আর এখানে যে সুক্রোজের কথা বললাম তারা বাদে আরও কিছু কার্বোহাইড্রেটকে আমি তোমাদের দেখাবো। তবে এই কার্বোহাইড্রেটগুলো এখন যাদেরকে দেখাবো সেইগুলা হবে শুধু তাদের রাসায়নিক গঠন অর্থাৎ গাঠনিক সংকেত আমি দেখাবো। প্রথমেই এই ছবিটা আমরা একটু দেখে নিই। খেয়াল করো, এখানে যদি আমরা এই ছবিটা দেখি তাহলে এখানে বেশ কিছু বলতে 7টা কার্বোহাইড্রেটের ছবি এখানে কিন্তু দেওয়া আছে। খেয়াল করো, 7টা কার্বোহাইড্রেটের, ওকে, 7টা কার্বোহাইড্রেটের এখানে রাসায়নিক গঠন তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এর মধ্যে যদি আমরা একটা একটা করে নাম জানি তাহলে এটার নাম গ্যালাক্টোজ, এটার নাম গ্লুকোজ, এটার নাম রাইবোজ, এইটার নাম গ্লিসারালডিহাইড। এইবার আমরা এইটা যদি দেখি তাহলে এইটার নাম ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এইটার নাম রাইবুলোজ, আর এইটার নাম হলো ফ্রুক্টোজ। নিচে লেখা আছে, আমরা যদি একটু উপরে উঠাই দিতে পারি তাহলে এটা দেখতে, খেয়াল করো, একটুখানি যদি আমরা উপরে উঠাই তাহলে নামটা দেখতে পাবো। ওকে ওকে ওকে, তাহলে আমরা দেখো এখন নামটা দেখতে পাচ্ছি। তাহলে 7টা কার্বোহাইড্রেটের চিত্র বা গাঠনিক সংকেত তোমরা এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কিছু কার্বোহাইড্রেটের বাস্তব রূপ দেখলাম আর কিছু কার্বোহাইড্রেটের গাঠনিক সংকেত আমরা দেখলাম। এবার এই কার্বোহাইড্রেট নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে, তাদের গঠন এবং প্রকারভেদ নিয়ে। প্রথমে একটু খেয়াল করো যে এখানে যে কার্বোহাইড্রেটগুলোকে তোমার দেখানো হয়েছে প্রত্যেকটা কার্বোহাইড্রেট দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে গঠিত। এই যে দেখো গ্লুকোজেই যাই, সব থেকে কমন কার্বোহাইড্রেট গ্লুকোজ, কার্বন কার্বন কার্বন, হাইড্রোজেন হাইড্রোজেন, তারপর কি অক্সিজেন, এই যে অক্সিজেন। ঠিক আছে, তার মানে এখানে যে কার্বোহাইড্রেটগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা কার্বোহাইড্রেটই দেখো কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের সমন্বয়ে গঠিত। কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন ছাড়া আর কোনো পরমাণু এখানে নাই। ওকে, আর একটা বিশেষ বিষয় খেয়াল করো, প্রত্যেকটা ক্ষেত্রে যদি তুমি গুণে দেখো তাহলে কার্বন যে কয়টা আছে, হাইড্রোজেন তার দ্বিগুণ আছে, আর অক্সিজেন সেই কার্বনের সমান সংখ্যক আছে প্রত্যেকটা ক্ষেত্রে। এখানে যে 7টা কার্বোহাইড্রেটের চিত্র আমি দেখাচ্ছি, গাঠনিক সংকেত দেখাচ্ছি, তাদের ক্ষেত্রে এটা খেয়াল করো। এবার আমি তোমাদেরকে আর একটা কার্বোহাইড্রেটকে দেখাবো, আর একটা বিশেষ ধরনের কার্বোহাইড্রেটকে দেখাবো। এই যে দেখো, এইটা হলো একটা কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটে এই যে দেখো এখানে কিন্তু কার্বন আছে, এই যে এখানে কার্বন, এই জায়গাগুলোতে এই যে জয়েন্টগুলো, এই জয়েন্টগুলোতে কিন্তু কার্বন আছে। তাহলে এইটাও হলো একটা কার্বোহাইড্রেট, কিন্তু এখানে একটু সমস্যা দেখো যে এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়াও, অর্থাৎ এই যে এই জায়গাগুলোতে বললাম কার্বন আছে, এখানে কার্বন আছে, তাহলে এই কার্বন আছে, এই যে দেখো হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে,
এই কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন ছাড়াও কিন্তু এখানে কি রয়েছে, এই জায়গাটায় কিন্তু ফসফেট আছে, এই যে ফসফরাস আছে। খেয়াল করো, এই যে রাসায়নিক পদার্থটাকে আমরা দেখতে পাচ্ছি, এদের রাসায়নিক নাম হলো ইরিথ্রোস 4-ফসফেট, ইরিথ্রোস 4-ফসফেট। ওকে, আবার তোমরা সুক্রোজের নাম যদি শুনে থাকো, যেটা যে আমরা খাবার চিনি যেটা দেখলাম, সেই সুক্রোজের যদি গাঠনিক সংকেত আমরা দেখি, তাহলে সুক্রোজের গাঠনিক সংকেত হয় C12H22 আর O11। খেয়াল করো, O11 হয়। এইটা হলো সুক্রোজের গাঠনিক সংকেত। তাহলে আমরা এখন এখানে একটা কার্বোহাইড্রেট দেখতে পাচ্ছি যেখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ছাড়াও ফসফরাস রয়েছে। আবার এখানে একটা কার্বোহাইড্রেট দেখতে পাচ্ছি যেখানে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত, যেটা যে আমরা আগের যে প্রথম যে কার্বোহাইড্রেটগুলো দেখছিলাম গাঠনিক সংকেত, সেখানে কার্বন যতগুলা ছিল অক্সিজেন ততগুলা ছিল এবং তার দ্বিগুণ ছিল কি হাইড্রোজেন, বাট এখানে কিন্তু সেই বিষয়টা খাটছে না। ওকে, তাহলে যদি এখানে এই বিষয়টা খেটে যেত আর এখানে যদি ফসফেট না থাকতো, ইরিথ্রোস 4-ফসফেটে যদি ফসফেট না থাকতো, তাহলে আমরা কার্বোহাইড্রেটের খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়ে ফেলতে পারতাম। কি সংজ্ঞা সেটা? যে এই যে দেখো, যদি এরা যদি শুধুমাত্র কার্বোহাইড্রেট হতো, তাহলে আমরা একটা কার্বোহাইড্রেটের খুব একটা সুন্দর সহজ একটা সংজ্ঞা দিয়ে ফেলতে পারতাম। কি সেটা? যে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেনের সমন্বয়ে গঠিত যে সমস্ত জৈব যৌগে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 1:2:1 হয়, তাদেরকে কার্বোহাইড্রেট বলা হয়। এই সংজ্ঞাটা আমরা দিয়ে ফেলতে পারতাম, কিন্তু বর্তমানে দিতে পারি না, বাট এক সময় দেওয়া হইতো। খেয়াল করো, আমি যখন অনার্সে পড়ছি বা আমি যখন স্টুডেন্ট ছিলাম, তখন আমরাই কিন্তু কার্বোহাইড্রেটের সংজ্ঞা এইভাবে বলে আসছি যে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেনের সমন্বয়ে গঠিত যে সমস্ত জৈব যৌগে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1, তাদেরকে কার্বোহাইড্রেট বলা হয়। খেয়াল করো, এই সংজ্ঞা কিন্তু আমরা ছাত্র জীবনে কি এই সংজ্ঞায় কিন্তু দিয়ে আসছি। তাহলে এই সংজ্ঞা দিলে সমস্যা কোথায় দেখা যাচ্ছে? দেখো, এই সংজ্ঞা দিলে এই সুক্রোজ কার্বোহাইড্রেট থেকে বাদ পড়ে যাচ্ছে, প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা কি হচ্ছে? এই ইরিথ্রোস 4-ফসফেট যেটাকে তোমাদের দেখাইছিলাম, সেই ইরিথ্রোস 4-ফসফেটও, আচ্ছা, ইরিথ্রোস 4-ফসফেট যেটা তোমাদের দেখাইছিলাম, সেই ইরিথ্রোস 4-ফসফেট, এই যে আমরা আবার যদি দেখাই, এইটাও কিন্তু সংজ্ঞা থেকে বাদ পড়ে যাচ্ছে, কারণ এখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ছাড়াও ফসফেট আছে, ফসফরাস আছে, এবং এখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 1:2:1 নাই। খেয়াল করো, তাহলে এই সুক্রোজ এবং এই যে ইরিথ্রোস 4-ফসফেট, এরা ওই সংজ্ঞা দিলে, যে সংজ্ঞাটা আমরা পড়ে আসছি সেই সংজ্ঞা অনুযায়ী এরা কিন্তু কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে না। আর একটা বিষয় দেখো, এখানে আমি তোমাদের আর একটা রাসায়নিক পদার্থকে দেখাবো, আরো দুইটা রাসায়নিক পদার্থ দেখাবো। খেয়াল করো, তার মধ্যে এইটা দেখো, এইটা হলো এই যে এখন যে রাসায়নিক পদার্থের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হলো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যাসিটিক অ্যাসিডে দেখো আবার কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন ছাড়া আর কিছু নাই, এবং কার্বন হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 1:2:1 আছে। কিন্তু অ্যাসিড কি কার্বোহাইড্রেট? না, অর্থাৎ এই অ্যাসিটিক অ্যাসিড কার্বোহাইড্রেট না। কিন্তু আমরা যে সংজ্ঞা পড়ে আসছি সেই সংজ্ঞা যদি দিই, তাহলে এটাও কিন্তু কার্বোহাইড্রেট বলে মনে হবে। আবার আরও আর একটা পদার্থ আছে, তোমাদেরকে আর একটা দেখাই। এখানে যদি আমরা দেখে, এই যে দেখো, চিনছো বোধহয়, ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডেও দেখো কার্বন যে কয়টা, একটা, অক্সিজেন তার সমান, হাইড্রোজেন তার দ্বিগুণ, অর্থাৎ এখানেও কার্বন হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 1:2:1, এবং এখানে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন ছাড়া আর কিছু নাই। খেয়াল করো, সেই হিসাবে এই ফর্মালডিহাইড কিন্তু কার্বোহাইড্রেট না, কিন্তু আমরা যে সংজ্ঞাটা পড়ে আসছি সেই সংজ্ঞায় যদি সংজ্ঞায়িত করি কার্বোহাইড্রেটকে, তাহলে ইনিও কার্বোহাইড্রেটের অধীনস্থ হয়ে যাবে বা ইনিও কার্বোহাইড্রেট হয়ে যাবে। তাহলে খেয়াল করো, আমরা তাহলে কি করছি? আমরা কিন্তু ত্রুটিপূর্ণ সংজ্ঞা এতদিন পড়ে আসছি। খেয়াল করো, ত্রুটিপূর্ণ সংজ্ঞা পড়ে আসছি। আমরা এখন এখান থেকে বের হব, আমরা ছবি আর দেখব না, আমরা এখান থেকে এখন একটু বের হব। ওকে, তাহলে আমরা এখন যেটা আমাদের সময় আমরা যে সংজ্ঞাটা পড়ে এসেছি কার্বোহাইড্রেটের,
সেটা অ্যাকচুয়ালি ত্রুটিপূর্ণ সংজ্ঞা ছিল। কেন? আমরা যে সংজ্ঞাটা পড়ছি সেটা একটু আমি তোমাদের মনে করাই দিই। কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের সমন্বয়ে গঠিত যে সমস্ত জৈব যৌগে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 1:2:1, তাদেরকে কার্বোহাইড্রেট বলা হয়। ওকে, এই সংজ্ঞাটা আমরা পড়ে এসেছি। এবার দেখো, এই সংজ্ঞা যদি আমি এখন তোমাদের শিখাই তাহলে সমস্যা কি দাঁড়াচ্ছে? ওই যে আমি কিন্তু অলরেডি দেখাইলাম যে ইরিথ্রোস 4-ফসফেট এবং সুক্রোজ কার্বোহাইড্রেট হওয়া সত্ত্বেও তারা আমার সংজ্ঞা অনুযায়ী তারা কার্বোহাইড্রেট থেকে ছিটকে যাচ্ছে। আবার ফর্মালডিহাইড এবং অ্যাসিটিক অ্যাসিড কার্বোহাইড্রেট না হওয়া সত্ত্বেও আমার সংজ্ঞা অনুযায়ী তারা কার্বোহাইড্রেটে হয়ে যাচ্ছে। তাহলে ত্রুটিপূর্ণ অবশ্যই এই সংজ্ঞা। এখন বলতে পারো যে স্যার, তাহলে আপনারা ত্রুটিপূর্ণ সংজ্ঞা কেন পড়ে আসছেন? খেয়াল করো যে আগেকার দিনে দেখা যেত কি যে খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম যে বিষয়গুলো সেইগুলাকে গুরুত্ব না দিয়ে যেটা জেনারেলি একটা কি বিষয় বলা হতো, একেবারে পারফেক্ট না হলেও জেনারেলি সাধারণভাবে একটা সংজ্ঞা তৈরি করা হতো। তা দেখো, ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট যদি আমরা দেখি তাহলে সেখানে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়েই গঠিত হয় এবং সেখানে মোটামুটিভাবে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 1:2:1 থাকে। খেয়াল করো, তাই হয়তোবা পৃথিবীতে যত কার্বোহাইড্রেট আছে তার 90 থেকে 95%-এর ক্ষেত্রে ওই সংজ্ঞা কি হলো খাটে, আবার 5% ক্ষেত্রে হয়তোবা খাটছে না। আবার দেখা যাচ্ছে কি অল্প কিছু নন কার্বোহাইড্রেট পদার্থ ওই সংজ্ঞা অনুযায়ী কার্বোহাইড্রেটের মধ্যে ঢুকে পড়ছে বলে মনে হয়, কিন্তু আমরা তখন মনে করতাম যে এ ছাড়াও কার্বোহাইড্রেট আছে, আবার এই দুইটা কার্বোহাইড্রেটের সংজ্ঞার মধ্যে ইনক্লুড অনুযায়ী কার্বোহাইড্রেট হলেও তারা কার্বোহাইড্রেট না। তাই এমন এক ধরনের ত্রুটিপূর্ণ সংজ্ঞা বহুদিন ধরে চলছে। তাই এখনো তোমাদের বইয়ে বোধহয় এই সংজ্ঞাটা উল্লেখ করা আছে, তাই আমি এইটা নিয়ে একটু আলোচনা করলাম। তাহলে আমরা এখন ত্রুটিপূর্ণ সংজ্ঞা আর রাখবো না, আমরা এখন পারফেক্ট সংজ্ঞা, কার্বোহাইড্রেটের পারফেক্ট সংজ্ঞা আমরা এখন জানবো, বুঝবো এবং মনে রাখবো। তাহলে কার্বোহাইড্রেটের পারফেক্ট সংজ্ঞা আমাদের বুঝতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো 3টা গ্রুপ সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। নাম্বার 1, আমি এখানে তোমাদেরকে একটা ছবি দেখাবো। এখানে একসাথে 2টা গ্রুপের ছবি তোমরা পাচ্ছ। একটা গ্রুপকে আমরা বলি অ্যালডিহাইড গ্রুপ, আর একটা গ্রুপকে আমরা বলি কিটোন গ্রুপ। তোমরা দেখতে পাচ্ছ এই গ্রুপটা হলো অ্যালডিহাইড গ্রুপ, আর এখানে যে গ্রুপটা দেখতে পাচ্ছ এইটা হলো কিটোন গ্রুপ। ওকে, আমি এখন এই অ্যালডিহাইড গ্রুপ আর কিটোন গ্রুপকে একটু এখানে লিখে রাখতে চাচ্ছি। দিস ওয়ান অ্যালডিহাইড গ্রুপ। এবার আমি গ্রিন কালার দিয়ে যেটা দেখাবো সেইটা হলো কিটোন গ্রুপ। দিস ওয়ান কিটোন গ্রুপ। আর একটা গ্রুপ আমরা এখানে একটু ব্লু কালারে লিখে রাখি, এই গ্রুপটার নাম হলো হাইড্রক্সিল গ্রুপ। আমরা সবাই কম বেশি এই অ্যালডিহাইড গ্রুপ, কিটোন গ্রুপ আর হাইড্রক্সিল গ্রুপ সম্পর্কে ধারণা রাখি। তারপরেও আমি একটু সাইডে নোট করে রাখলাম, আমি এই জায়গাটায় জাস্ট এইভাবে একটু লিখে রাখি অ্যালডিহাইড, কেতে কিটোন, আর এখানে যদি দেখে হাইড্রক্সিল গ্রুপ। হাইড্রক্সিল গ্রুপের জন্য আলাদা লেখার দরকার আছে বলে আমি মনে করছি না। ওকে, তাহলে এই অ্যালডিহাইড গ্রুপটা ভালো করে মনে রাখো। খেয়াল করো, অ্যালডিহাইড গ্রুপের স্ট্রাকচার ভালো করে মনে রাখো, কিটোন গ্রুপ আর হাইড্রক্সিল গ্রুপ। এখানে আমি স্ক্রিনে দেখাইছি, আবার এখানে আমি লিখেও রাখছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, তাহলে এই 3টা গ্রুপ সম্পর্কে আগে আমাদের ধারণা নিতে হবে কার্বোহাইড্রেটের পারফেক্ট সংজ্ঞা জানতে এবং বুঝতে গেলে। সেইটা বোধহয় আমরা জেনে গেলাম, অ্যালডিহাইড গ্রুপ কি, কিটোন গ্রুপ কি আর হাইড্রক্সিল গ্রুপ কি জেনে গেলাম। ওকে, এইবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো কার্বোহাইড্রেটের সংজ্ঞা আমাদেরকে এখন বুঝতে হবে। তাহলে আমরা এখন কি করব, এইটা বাদ দিয়ে, খেয়াল করো, আমরা এখন এই ছবি থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা আবার সেই কার্বোহাইড্রেটের সেই ছবিটাকে আমরা এখন দেখব যেখানে একাধিক কার্বোহাইড্রেটের ছবি আছে। ওকে, এখানে যদি দেখো তাহলে দেখো প্রত্যেকটা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কমন কি, প্রত্যেকটা কার্বোহাইড্রেটে দেখো একাধিক হাইড্রক্সিল গ্রুপ আছে।
প্রত্যেকটা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে একাধিক হাইড্রক্সিল গ্রুপ আছে। এবং কি আছে, কারো কারো ক্ষেত্রে দেখো অ্যালডিহাইড গ্রুপ আছে, এই যে দেখো অ্যালডিহাইড গ্রুপ, এই যে এখানে যে কয়টা আছে প্রত্যেকটাতে অ্যালডিহাইড গ্রুপ আছে। আর নিচে যেগুলা দেখতে পাচ্ছি দেখো তাদের প্রত্যেকটাতে হলো কিটোন গ্রুপ আছে, কিটোন গ্রুপ আছে। ওকে, কিটোন গ্রুপ আছে, এই যে কিটোন গ্রুপ মার্ক করাই আছে, আমাকে দেখানো লাগবে না, রেড কালার দিয়ে মার্ক করা আছে। এখন বলতে পারো যে স্যার এইগুলা তো সব একরকমই ছিল, এটা তো আগের সংজ্ঞায় কাভার করে, তাহলে ওই ইরিথ্রোস 4-ফসফেট দিয়ে একটু বোঝান। আচ্ছা, ইরিথ্রোস 4-ফসফেটকে যদি আমরা এখন দেখি, এই যে দেখো আবার আমরা ইরিথ্রোস 4-ফসফেটকে নিয়ে আসলাম। তাহলে ইরিথ্রোস 4-ফসফেটেও দেখো একাধিক হাইড্রক্সিল গ্রুপ আছে, এই যে একাধিক হাইড্রক্সিল গ্রুপ এখানে দুইটা, আর এই জায়গাটাই দেখো আছে কি অ্যালডিহাইড গ্রুপ আছে। ওকে, তাহলে আমরা এখন বলতে পারি যে কার্বোহাইড্রেট হলো তারা যে সকল জৈব রাসায়নিক পদার্থে একাধিক হাইড্রক্সিল গ্রুপ থাকবে, সাথে হয় অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকবে, তাহলেই তাদেরকে আমরা বলবো কার্বোহাইড্রেট। ওকে, খুব সহজ। তাহলে কার্বোহাইড্রেট কাকে বলে? যে সকল জৈব রাসায়নিক পদার্থে একাধিক হাইড্রক্সিল গ্রুপের সাথে, একাধিক হাইড্রক্সিল গ্রুপ তো থাকবেই, সাথে হয় অ্যালডিহাইড গ্রুপ অথবা কিটোন গ্রুপ থাকবে, সেই সকল জৈব রাসায়নিক পদার্থদেরকে আমরা কার্বোহাইড্রেট বলবো। তবে কার্বোহাইড্রেটের সংজ্ঞা এখনো শেষ হয় নাই, শেষ করবো একটু পরেই। তাহলে কার্বোহাইড্রেট কাকে বলে সাধারণভাবে আমরা বুঝলাম। তাহলে কার্বোহাইড্রেট চিনতে গেলে আমাদেরকে কি করতে হবে? কোনো একটা রাসায়নিক পদার্থের স্ট্রাকচার আগে দেখতে হবে, দেখব সেখানে একের অধিক হাইড্রক্সিল গ্রুপ আছে কিনা, তারপরে দেখব যে সেখানে অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ, এই দুই গ্রুপের কোনো একটা গ্রুপ আছে কিনা। যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো কার্বোহাইড্রেট। ওকে, তাহলে কার্বোহাইড্রেট কাকে বলে সাধারণভাবে আমরা জানলাম, কিন্তু এখনো কার্বোহাইড্রেটের সংজ্ঞা শেষ হয় নাই। কারণ একটু যদি আমি তোমাদেরকে দেখাই, তাহলে দেখো এখানে এই ছবিটা আমরা আবার একটু দেখব, খেয়াল করো, এই ছবিটা যদি আবার আমরা একটু দেখি, তাহলে দেখো এইটা হলো একটা কার্বোহাইড্রেট, নাম হলো গ্লুকোজ, এইটা একটা কার্বোহাইড্রেট, নাম হলো গ্যালাক্টোজ, এইটা একটা কার্বোহাইড্রেট, নাম হলো ফ্রুক্টোজ। তাহলে আমি এই জায়গাটায় গ্লুকোজকে জি দিয়ে বুঝাইলাম, জি, ফ্রুক্টোজকে আমি এফ দিয়ে বুঝাইলাম, আর গ্যালাক্টোজকে আমি জি দিয়ে বুঝাইলাম। ওকে, জি এ দিয়ে বুঝাইলাম, গ্যালাক্টোজ জি এ দিয়ে থাকলো। তাহলে জিতে গ্লুকোজ, এফে ফ্রুক্টোজ, জি এতে আমি গ্যালাক্টোজ বুঝাইলাম। তাহলে গ্লুকোজ দেখো কার্বোহাইড্রেট। কেন গ্লুকোজ কার্বোহাইড্রেট? কারণ এখানে একাধিক হাইড্রক্সিল গ্রুপ আছে, সাথে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, দ্যাট ইজ ওয়াই গ্লুকোজ কার্বোহাইড্রেট। আবার গ্যালাক্টোজ কেন কার্বোহাইড্রেট? কারণ সেখানে একাধিক হাইড্রক্সিল গ্রুপ আছে এবং সাথে অ্যালডিহাইড গ্রুপ আছে, সেই কারণে কি গ্লুকোজ গ্যালাক্টোজ দুইটাই কার্বোহাইড্রেট। সুক্রোজ কেন কার্বোহাইড্রেট? এই যে এটা হলো সুক্রোজ। কেন সুক্রোজ কার্বোহাইড্রেট? কারণ এখানে একাধিক হাইড্রক্সিল গ্রুপ আছে দেখো, সাথে সাথে কিটোন গ্রুপ রয়েছে, এই যে দেখো এটা কিটোন গ্রুপ, কিটোন গ্রুপ রয়েছে, সেই কারণে আমরা সুক্রোজকে কার্বোহাইড্রেট বলে থাকি। এখন দেখো, যদি গ্লুকোজ আর গ্লুকোজ পরস্পরের সাথে যুক্ত হয়, হয়ে যদি কিছু তৈরি করে, তাহলে আমরা তাদেরকে আমরা মল্টোজ বলি, এম দিয়ে মল্টোজ, ধরে নাও মল্টোজ। খেয়াল করো, গ্লুকোজ গ্লুকোজ দুই গ্লুকোজ মিলে একটা পদার্থ তৈরি করছে, নাম তার মল্টোজ। আবার গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে যে পদার্থ তৈরি করে সেটাকে বলা হয় সুক্রোজ। খেয়াল করো, আবার গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ মিলে যে পদার্থ তৈরি করে সেটাকে বলা হয় র্যাফিনোজ। কি বলে? র্যাফিনোজ। আমরা বোধহয় ছবিটা সরাই ফেলি, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। ওকে, তাহলে এখানে আমরা জি দিয়ে বুঝাইছি গ্লুকোজ, এফ দিয়ে বুঝাইছি ফ্রুক্টোজ, আর জি এ দিয়ে বুঝাইছি হলো গ্যালাক্টোজ। তাহলে একটা গ্লুকোজ আরেক গ্লুকোজের সাথে যুক্ত হয়ে যে পদার্থ তৈরি করে সেটাকে আমরা বলছি মল্টোজ। এক কোনো গ্লুকোজ এক কোনো ফ্রুক্টোজের সাথে যুক্ত হয়ে যে পদার্থ তৈরি করে তাকে আমরা বলছি সুক্রোজ। এক কোনো গ্লুকোজ এক কোনো ফ্রুক্টোজ আর কোনো গ্যালাক্টোজ মিলে যে পদার্থ তৈরি করে তাকে আমরা বলি র্যাফিনোজ। আবার অসংখ্য গ্লুকোজ যদি একটার পর একটা সজ্জিত হয়, মনে করো এইভাবে সজ্জিত হয়েছে, তাহলে অসংখ্য, এদিকে ডট ডট এইদিকে ডট ডট,
এই দিকেও ডট ডট থাকবে। তাহলে এমন যে রাসায়নিক পদার্থ তৈরি হয় তাদেরকে আমরা বলে থাকি স্টার্চ। আমি এসটি দিয়ে স্টার্চকে বুঝাইলাম, এসটি দিয়ে বুঝো এটাকে আমি স্টার্চ বুঝাইলাম। তাহলে খেয়াল করো যে এই মল্টোজ যেটা সেটা কি কার্বোহাইড্রেট, এই সুক্রোজ কার্বোহাইড্রেট, র্যাফিনোজ কার্বোহাইড্রেট, স্টার্চও হলো কার্বোহাইড্রেট। খেয়াল করো, তাহলে আমরা এখন আগে কার্বোহাইড্রেটের যে সংজ্ঞাটা তৈরি করছিলাম সেইটাকে একটু মডিফাই করলেই কার্বোহাইড্রেটের সংজ্ঞা পূর্ণতা পেয়ে যাবে। প্রথম আমরা বলছিলাম যে সমস্ত জৈব রাসায়নিক পদার্থে কি থাকবে, একাধিক হাইড্রক্সিল গ্রুপ থাকবে, সাথে হয় অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকবে, তাদেরকে কার্বোহাইড্রেট বলা হবে। এই ক্রাইটেরিয়াতে গ্লুকোজ কার্বোহাইড্রেট হয়, ফ্রুক্টোজ কার্বোহাইড্রেট হয়, গ্যালাক্টোজ কার্বোহাইড্রেট হয়, এই সংজ্ঞা অনুযায়ী। এবার আমরা যদি বলি যে ওই পলিহাইড্রক্সি বা অর্থাৎ একাধিক হাইড্রক্সিল এবং অ্যালডিহাইড বিশিষ্ট যে যৌগ সেইটা, তারা যদি একটার সাথে একটা যুক্ত হয়ে কিছু তৈরি করে তাহলে কি সেটা কি কার্বোহাইড্রেট। আবার একাধিক হাইড্রক্সিল এবং অ্যালডিহাইড বিশিষ্ট যৌগ তার সাথে যদি একাধিক হাইড্রক্সিল বিশিষ্ট কিটোন যৌগ যদি যুক্ত হয় তাহলে যে পদার্থ তৈরি হয় সেটাও কি কার্বোহাইড্রেট। এখন দেখো, একাধিক হাইড্রক্সিল বিশিষ্ট যৌগকে আমরা সাধারণভাবে পলিহাইড্রক্সি যৌগ বলি। কি বলি? পলিহাইড্রক্সিল যৌগ। তাহলে পলিহাইড্রক্সিল যৌগে যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে তাহলে সেটারে কি বলবো আমরা? পলিহাইড্রক্সি অ্যালডিহাইড যৌগ। আবার পলিহাইড্রক্সি কিটোন গ্রুপ যদি থাকে, পলিহাইড্রক্সি এবং সাথে কিটোন গ্রুপ আছে, তাহলে তাদেরকে আমরা বলি পলিহাইড্রক্সি কিটোন যৌগ। তার মানে আমরা এখন সাধারণভাবে কি বলতে পারি যে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড যৌগ কার্বোহাইড্রেট, পলিহাইড্রক্সি কিটোন যৌগ কার্বোহাইড্রেট, এবং তারা মিলেমিশে যদি কিছু তৈরি করে যেমন মল্টোজ, সুক্রোজ, র্যাফিনোজ, স্টার্চ, তাহলে এরাও কিন্তু কার্বোহাইড্রেট। তাহলে আমরা এখন কার্বোহাইড্রেটের খুব সহজ একটা সংজ্ঞা কিন্তু তৈরি করে ফেলতে পারি। সেটা কি? পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, পলিহাইড্রক্সি কিটোন এবং তাদের ডেরিভেটিভস মানে তাদের দ্বারা উৎপাদিত, তাদের সমন্বয়ে উৎপাদিত কে আমরা এক কথাই বলি ডেরিভেটিভস, কে কার্বোহাইড্রেট বলা হয়। তাহলে কার্বোহাইড্রেটের সংজ্ঞা ফাইনালি কি দাঁড়াইলো? পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, পলিহাইড্রক্সি কিটোন অ্যান্ড দেয়ার ডেরিভেটিভস, এবং তাদের ডেরিভেটিভসকে কি বলা হবে? কার্বোহাইড্রেট বলা হবে। ডেরিভেটিভস মানে উৎপাদিত, অর্থাৎ গ্লুকোজ আর গ্লুকোজ দ্বারা উৎপাদিত পদার্থটার নাম হলো মল্টোজ। তাহলে আমরা বলতে পারি দুই গ্লুকোজের ডেরিভেটিভসকে মল্টোজ, আবার গ্লুকোজ আর ফ্রুক্টোজের ডেরিভেটিভসকে স্টার্চ। অর্থাৎ ডেরিভেটিভস মানে উহাদের দ্বারা উৎপাদিত পদার্থ। ওকে, তাহলে গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজের ডেরিভেটিভসকে র্যাফিনোজ। ওকে, তাহলে আমরা বোধহয় কার্বোহাইড্রেটের সংজ্ঞা বুঝে গেছি, জেনে গেছি এবং বুঝে গেছি। আমি আর একবার একটু বলি, একটু সবিস্তারে বলবো, তারপরে আমি একেবারে সংক্ষেপে সংজ্ঞাটা বলে দিব। সেটা হলো, আমরা যদি এখন কার্বোহাইড্রেটকে চিনতে চাই তাহলে দেখব যে সেখানে একাধিক হাইড্রক্সিল গ্রুপ আছে কিনা সেই অণুতে, এবং একাধিক হাইড্রক্সিল গ্রুপ থাকলে এবার আমরা দেখব সেখানে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ আছে কিনা। যদি অ্যালডিহাইড বা কিটোন গ্রুপের কোনো একটা গ্রুপ পাই তাহলে সেটাকে আমরা কার্বোহাইড্রেট বলবো। খেয়াল করো, আবার যদি আমরা দেখি কোনো একটা রাসায়নিক পদার্থরে পাইলাম, যেমন সুক্রোজ পাইলাম, গিয়ে দেখলাম সেখানে একাধিক হাইড্রক্সিল গ্রুপের সাথে অ্যালডিহাইড গ্রুপ বিশিষ্ট একটা পার্ট, আবার একাধিক হাইড্রক্সিল গ্রুপ আছে এবং সাথে কিটোন গ্রুপ আছে এমন একটা পার্ট, এরা দুইটা মিলে এই যে সুক্রোজটা তৈরি করছে, তাহলে সুক্রোজও কি কার্বোহাইড্রেট। ঠিক আছে, যে কারণে আমরা একেবারে সংক্ষেপে যেটা বলে থাকি যে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, এটা হলো পলিহাইড্রক্সি অ্যালডিহাইড যৌগ, পলিহাইড্রক্সি কিটোন, এই যে এটা হলো পলিহাইড্রক্সি কিটোন যৌগ, কার্বোহাইড্রেট এবং তাদের ডেরিভেটিভস, এবং তারা মিলেমিশে যদি কিছু তৈরি করে তাহলে তারা সবাই কি কার্বোহাইড্রেট হবে। ওকে, তাহলে কার্বোহাইড্রেটের সংজ্ঞা আশা করি বুঝে গেছো। এবার যদি তুমি ফর্মালডিহাইড দেখো, অ্যাসিটিক অ্যাসিড দেখো, ওখানে গিয়ে দেখবা কি হয়তোবা একাধিক হাইড্রক্সিল গ্রুপ থাকতে পারে, না তাও বোধহয় নাই, এক থাকলেও সেখানে কি নাই, যেমন ফর্মালডিহাইডে হাইড্রক্সিল গ্রুপ মানে একাধিক নাই, একের অধিক হাইড্রক্সিল গ্রুপ নাই, এবং সাথে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ নাই।
সেই কারণে কি, সেই কারণে এই ফর্মালডিহাইড কি কার্বোহাইড্রেটের মধ্যে আর পড়লো না এই মানে নির্ভুল সংজ্ঞার অনুযায়ী। আবার তুমি অ্যাসিটিক অ্যাসিড দেখো, সেখানেও একই কাহিনী, হাইড্রক্সিল গ্রুপ একাধিক নাই এবং সাথে কি অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ নাই। সেই কারণে যে যতই কার্বন হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত সেখানে 1:2:1 হোক না কেন, তারপরেও তারা কার্বোহাইড্রেট না। কারণ কার্বোহাইড্রেটের যে মানে নির্ভুল সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী কিন্তু এখন তারা কার্বোহাইড্রেটের মধ্যে পড়ছে না। এবং যারা আগের সংজ্ঞায় কার্বোহাইড্রেটের বাইরে চলে গেছিল, তারাও এই সংজ্ঞা অনুযায়ী কার্বোহাইড্রেটের ভেতরে চলে আসলো। আশা করি কার্বোহাইড্রেট কাকে বলে আমরা বুঝে গেলাম। এবার আসো কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস। কার্বোহাইড্রেটকে আমরা 3টা বেজে শ্রেণীবিন্যাস করে থাকি। 1, কার্বোহাইড্রেটের আণবিক গঠন। 2, কার্বোহাইড্রেটের স্বাদ অর্থাৎ টেস্ট। 3, কার্বোহাইড্রেটের হলো বিজারণ করার ক্ষমতা, অর্থাৎ কাউকে সে বিজারিত করতে পারে কিনা সেই ক্ষমতা উপর ভিত্তি করে আমরা কার্বোহাইড্রেটকে ক্লাসিফিকেশন করে থাকি। তাহলে আমরা যদি এখন দেখি, তাহলে কার্বোহাইড্রেটকে যে 3টা বেজে ক্লাসিফিকেশন করা হয় কি কি, সেটা আণবিক গঠন, তারপর স্বাদ এবং কি বিজারণের ক্ষমতা, বিজারণ করার ক্ষমতার উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে শ্রেণীবিন্যস্ত করা হয়। বিজারণ করার ক্ষমতার উপর ভিত্তি করে যদি আমরা কার্বোহাইড্রেটকে শ্রেণীবিন্যাস করি, তাহলে কার্বোহাইড্রেট 2 প্রকার হয়। কি কি? বিজারকীয়, অবিজারকীয়। অর্থাৎ যে সকল কার্বোহাইড্রেট কাউকে বিজারিত করতে পারবে তাদেরকে আমরা বলবো বিজারকীয় কার্বোহাইড্রেট বা শর্করা, আর যে পারবে না সে কি অবিজারকীয় শর্করা। হয়ে গেল, একদম সিম্পল। আবার স্বাদের উপর ভিত্তি করে যদি কার্বোহাইড্রেটকে শ্রেণীবিন্যাস করি, খুবই সহজ। যে সকল কার্বোহাইড্রেট মিষ্টি স্বাদযুক্ত তারা সুগার, যাদের কোনো স্বাদ নাই তারা কি নন সুগার। একদম কি সহজ। যেমন আমি প্রথমে যে কার্বোহাইড্রেটগুলো দেখাইছিলাম তার মধ্যে টেবিল সুগার কিন্তু মিষ্টি ছিল, এটা কি সুগার, অর্থাৎ সুক্রোজ। এই যে সুক্রোজ, টেবিল সুগার অর্থাৎ সুক্রোজ, সেটা কি সুগার। এছাড়া বাকি যে কার্বোহাইড্রেটগুলো দেখাইছিলাম, অর্থাৎ ভাত, তোমরা জানো ভাত ঝাল টক মিষ্টি কিছুই না। তারপর কি শুধু ব্রেড, যদি তুমি মিষ্টি না দাও তাহলে ব্রেডেরও কিন্তু কোনো স্বাদ নাই। আবার আলু, কাঁচা আলু মুখে দিয়ে দেখো কোনো স্বাদ নাই, ঠিক আছে। তাহলে সেইটা কি নন সুগার। আর এই 3টা যে ব্রেড বললাম, তারপরে এই আলু বললাম, ভাত বললাম, তার মধ্যে স্টার্চ টাইপের কার্বোহাইড্রেট থাকে। তাহলে এই স্টার্চ কিন্তু মিষ্টি স্বাদযুক্ত না, অর্থাৎ কোনো স্বাদই নাই, স্বাদহীন, টেস্টলেস। তাহলে টেস্টলেস যে কার্বোহাইড্রেটগুলো তাদেরকে আমরা বলে থাকি নন সুগার। ওকে, তাহলে স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট 2 প্রকার, সুগার, নন সুগার। আর বিজারণ করার ভূমিকা উপর, বিজারণ করার ক্ষমতার উপর ভিত্তি করে 2 প্রকার, বিজারকীয় আর অবিজারকীয়, রিডিউসিং অ্যান্ড নন রিডিউসিং। ইংরেজিতে বিজারকীয়কে আমরা বলি রিডিউসিং সুগার, আর যে করতে পারে না সেটারে আমরা বলি নন রিডিউসিং সুগার বা রিডিউসিং কার্বোহাইড্রেট, নন রিডিউসিং কার্বোহাইড্রেট। গেল। এবার যেটা থাকলো সেটা হলো আণবিক গঠনের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস। এটা একটু জটিল, তবে খুব একটা সমস্যা হবে না, কারণ কার্বোহাইড্রেটের সংজ্ঞা যেহেতু তোমরা বুঝে গেছো, তাই এখন যে কার্বোহাইড্রেটের আণবিক গঠনের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করব, সেটা বুঝতে তোমাদের একেবারেই প্রবলেম হবে না। খেয়াল করো, এই যে দেখো গ্লুকোজ, এই যে ফ্রুক্টোজ, এই যে কি গ্যালাক্টোজ। শুধু তাই না, ওই যে আমি যে প্রথমে যে চার্টটা দেখাইছিলাম সেখানে কি ছিল, গ্লিসারালডিহাইড ছিল, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ছিল, তারপরে রাইবোজ, রাইবুলোজ ছিল, ইত্যাদি ইত্যাদি। এরা যারা আছে, এই কার্বোহাইড্রেটগুলোকে তুমি ভাঙলে আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাবা না। অর্থাৎ তুমি যদি কখনো গ্লুকোজকে ভাঙো, তাহলে ভাঙতে হয়তো বা পারবা, ভাঙলে গ্লুকোজ ভেঙে যে টুকরাগুলা তৈরি হবে, কোনো টুকরাকে তুমি কার্বোহাইড্রেট বলতে পারবা না, কারণ সেই টুকরাতে একাধিক হাইড্রক্সিল গ্রুপের সাথে অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ থাকবে না। সেই কারণে আমরা গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, তারপর ওই যে যেটা হলো আমরা গ্লিসারালডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, রাইবোজ, রাইবুলোজ ইত্যাদি ইত্যাদি, খেয়াল করো, ইত্যাদি ইত্যাদি যারা ছিল, ওই যে প্রথম আমরা দেখছিলাম, এদের কাউকেই ভাঙলে তুমি আর কোনো কার্বোহাইড্রেট একক পাবা না। তাই এদেরকে আমরা বলে থাকি মনোস্যাকারাইড।
কি বলি? মনোস্যাকারাইড। আমরা আরেকবার বোধহয় ওই ছবিটা দেখলে ভালো হবে, খেয়াল করো। হ্যাঁ, এই ছবিটা যদি আমরা আরেকবার একটু দেখার চেষ্টা করি তাহলে খেয়াল করো যে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্লিসারালডিহাইড। এই গ্লিসারালডিহাইডকে তুমি যদি ভাঙো তাহলে যে টুকরাগুলা পাবা, এক বা একাধিক টুকরা পাইলা, একাধিক টুকরা পাবা, কোনো টুকরাই পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন টাইপের হবে না, অর্থাৎ কার্বোহাইড্রেট হবে না। ঠিক রাইবোজ, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, তারপর এখানে গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ, সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। খেয়াল করো, তাহলে আমরা জানলাম কিছু কার্বোহাইড্রেট আছে যাদেরকে ভাঙা যায় না, ভাঙলে আর কোনো কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না। কিন্তু কিছু কার্বোহাইড্রেট আছে যাদেরকে ভাঙলে আবার কার্বোহাইড্রেট পাওয়া যায়, যেমন মল্টোস কে ভেঙে ফেলো 2টা গ্লুকোজ পাবা। তাহলে এই গ্লুকোজটাও কার্বোহাইড্রেট, এই গ্লুকোজটাও কার্বোহাইড্রেট। আবার দেখো র্যাফিনোজকে ভাঙলে কি 3টা আবার কার্বোহাইড্রেট পাবা। কি কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, 3টাই কিন্তু কার্বোহাইড্রেট। আবার স্টার্চকে ভাঙো, অসংখ্য গ্লুকোজ পাবা, প্রত্যেকটা গ্লুকোজই কিন্তু একটা কার্বোহাইড্রেট। খেয়াল করো, তার মানে আমরা এখন যে সিদ্ধান্তে আসলাম সেটা হলো কিছু কার্বোহাইড্রেটকে ভাঙলে আর কোনো কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না, আর কিছু কার্বোহাইড্রেটকে ভাঙলে 2, 3 বা অসংখ্য কার্বোহাইড্রেট একক পাওয়া যেতে পারে। তাহলে যে সকল কার্বোহাইড্রেটকে ভাঙলে আর কোনো কার্বোহাইড্রেট একক পাওয়া যাবে না তাদেরকে আমরা বলে থাকি হলো মনোস্যাকারাইড। কি বলি? মনোস্যাকারাইড। কারা তারা? এই যে দেখো, তোমরা এখন স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছ এরা সবাই মনোস্যাকারাইডের উদাহরণ, উৎকৃষ্ট উদাহরণ। ওকে, কি কি? এই যে যারা আছে গ্লিসারালডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, ফসফেট, রাইবোজ, ইরিথ্রোজ ইত্যাদি ইত্যাদি, এরা মনোস্যাকারাইড। এখন একটু খেয়াল করে দেখো, তাহলে মনোস্যাকারাইডেও দেখো আবার আমরা কিন্তু ভাগ করতে পারি। কিভাবে? দেখো, এখানে যে মনোস্যাকারাইডগুলো আছে তার মধ্যে প্রথম যে 2টা আছে এরা কিন্তু 3 কার্বন বিশিষ্ট, পরে যেগুলো আছে দেখো এগুলো 5 কার্বন বিশিষ্ট, এখানে যে 3টা আছে সেইগুলো হলো 6 কার্বন বিশিষ্ট। আর ইরিথ্রোজ 4 ফসফেট যেটা আমরা দেখছিলাম, ইরিথ্রোজ বা ইরিথ্রোজ 4 ফসফেট যারা, তারা কিন্তু আবার 4 কার্বন বিশিষ্ট ছিল। তাই মনোস্যাকারাইডকে আবার তাদের কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমরা প্রধানত 5 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগ? 5 ভাগ। কি কি? 3 কার্বন বিশিষ্ট হলে তাদেরকে আমরা বলবো ট্রায়োজ মনোস্যাকারাইড, 4 কার্বন হলে বলবো টেট্রোজ মনোস্যাকারাইড, ট্রায়োজ টেট্রোজ। 5 কার্বন বিশিষ্ট হলে তাদেরকে আমরা বলবো পেন্টোজ মনোস্যাকারাইড, 6 কার্বন বিশিষ্ট হলে তাদেরকে আমরা বলবো হেক্সোজ মনোস্যাকারাইড। 7, 8, 9, 10 কার্বন বিশিষ্টও কিন্তু আছে, তবে তারা তুলনামূলক প্রকৃতিতে খুবই কম, বা ইন্টারমিডিয়েট লেভেলে ওই দিকে আমরা খুব একটা যাই না। জাস্ট তুমি সর্বোচ্চ 7 কার্বন বিশিষ্ট যেতে পারো। 7 কার্বন বিশিষ্ট যে মনোস্যাকারাইডটা তার নাম হলো সিডোহেপ্টুলোজ, একটা উদাহরণ, মানে সবথেকে পরিচিত উদাহরণ সিডোহেপ্টুলোজ। তাহলে সিডোহেপ্টুলোজ হলো একটা 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। তাহলে আমরা এখন কি বলতে পারি যে মনোস্যাকারাইডের অর্থাৎ যে সকল কার্বোহাইড্রেটে ভাঙলে আর কোনো কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না তাদের মধ্যে কেউ কেউ 3 কার্বন বিশিষ্ট, কেউ 4, কেউ 5, কেউ 6, কেউ সর্বোচ্চ 7 কার্বন বিশিষ্ট, তার উপরেও আছে, কিন্তু মোটামুটি আমরা 7 কার্বন বিশিষ্টই বিবেচনায় নিব। তাহলে কয় প্রকার হলো? 5 প্রকার। তাহলে 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডে বলবো আমরা ট্রায়োজ মনোস্যাকারাইড, 4 কার্বন হলে বলবো এই টেট্রোজ মনোস্যাকারাইড, 5 কার্বন হলে বলবো পেন্টোজ মনোস্যাকারাইড, 6 কার্বন বিশিষ্ট হলে হেক্সোজ, 7 কার্বন বিশিষ্ট হলে হেপ্টোজ মনোস্যাকারাইড। অর্থাৎ মনোস্যাকারাইড 5 প্রকার। ওকে, তাহলে মনোস্যাকারাইড কাকে বলে এবং মনোস্যাকারাইডের যে প্রকারভেদ সেটা আমরা জেনে গেলাম। উদাহরণগুলো আমি একটু পরে বলবো আবার। এরপরে যেটা দেখো, এই যে মল্টোজ, সুক্রোজ, মল্টোজকে ভাঙলে 2টা কার্বোহাইড্রেট পাওয়া যায়, অর্থাৎ 2টা মনোস্যাকারাইড পাওয়া যায়। সুক্রোজকে ভাঙলেও 2টা মনোস্যাকারাইড পাওয়া যায়। তাহলে যে সকল কার্বোহাইড্রেটকে ভাঙলে তুমি 2টা মনোস্যাকারাইড পাবা, সেই কার্বোহাইড্রেটগুলোকে আমরা বলে থাকি ডাইস্যাকারাইড। কি বলি? ডাইস্যাকারাইড। আর যে সকল কার্বোহাইড্রেটকে ভাঙলে 3, যেমন র্যাফিনোজকে ভাঙলে আমরা 3টা মনোস্যাকারাইড পাই, এই 3 থেকে সর্বোচ্চ 10টা মনোস্যাকারাইড যদি পাও কোনো কার্বোহাইড্রেটকে ভেঙে, তাহলে সেই কার্বোহাইড্রেটগুলোকে আমরা বলে থাকি হলো অলিগোস্যাকারাইড। কি বলি? অলিগোস্যাকারাইড। অলিগো শব্দের অর্থ স্বল্প সংখ্যক, অর্থাৎ যে সকল কার্বোহাইড্রেটকে ভাঙলে স্বল্প সংখ্যক, সেই সংখ্যাটা কত? 3 থেকে 10 স্বল্প সংখ্যক মনোস্যাকারাইড পাওয়া যায়,
তাদেরকে আমরা বলে থাকি হলো অলিগোস্যাকারাইড। আর যে কার্বোহাইড্রেটকে ভাঙলে অসংখ্য মনোস্যাকারাইড পাওয়া যাবে তাদেরকে আমরা বলে থাকি হলো পলিস্যাকারাইড। কি বলি? পলিস্যাকারাইড। ওকে, তাহলে আমরা বোধহয় আণবিক গঠনের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ শিখে গেছি। কি কি সেটা? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড কারা? যে সকল কার্বোহাইড্রেটকে ভাঙলে আর কোনো কার্বোহাইড্রেট একক পাওয়া যাবে না তারা মনোস্যাকারাইড। ডাইস্যাকারাইড কারা? যে সকল কার্বোহাইড্রেটকে ভাঙলে দুইটা মাত্র মনোস্যাকারাইড পাওয়া যাবে তারা হলো ডাইস্যাকারাইড। আচ্ছা, অলিগোস্যাকারাইড কারা? যে সকল কার্বোহাইড্রেটকে ভাঙলে 3 থেকে 10টা মনোস্যাকারাইড একক পাওয়া যাবে তাদেরকে আমরা বলবো হলো অলিগোস্যাকারাইড। পলিস্যাকারাইড কারা? যে সকল কার্বোহাইড্রেটে ভাঙলে অসংখ্য মনোস্যাকারাইড একক পাবা তাদেরকে আমরা বলবো হলো পলিস্যাকারাইড। ওকে, এবার মনোস্যাকারাইডের আবার দেখলাম 5টা ভেরিয়েন্ট। কি কি? 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড হলে ট্রায়োস, 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড হলে টেট্রোস, 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড হলে পেন্টোস, 6 কার্বন বিশিষ্ট হলে হেক্সোস, 7 কার্বন বিশিষ্ট হলে হলো হেপ্টোস মনোস্যাকারাইড। এরা পৃথিবীতে আছে, প্রকৃতিতে আছে এরা। এবার যদি আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করি তাহলে মনোস্যাকারাইডের উদাহরণ তো তাহলে এখন অনেক দাঁড়ায় গেল। কেমন? ট্রায়োজের একাধিক ভেরিয়েন্ট আছে, টেট্রোজের ভেরিয়েন্ট আছে, পেন্টোজের, হেক্সোসের, সবগুলার কিন্তু একাধিক ভেরিয়েন্ট তোমরা পাবা। তো সেই কারণে আমরা এখন মনোস্যাকারাইডের মধ্যে আবার কি করব? উদাহরণ দেওয়ার জন্য ট্রায়োস, টেট্রোস, পেন্টোজ এইভাবে আলাদা আলাদা করে উদাহরণ দিব। যেমন মনোস্যাকারাইডের মধ্যে ট্রায়োস টাইপের মনোস্যাকারাইডের 2টা উদাহরণ আমরা শিখব। একটা হলো গ্লিসারালডিহাইড আর একটা হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। আমরা টেট্রোজের জন্য একটা উদাহরণ শিখলেই যথেষ্ট। 2টা উদাহরণ শিখি, 2টা, ইরিথ্রোজ আর ইরিথ্রোজ 4-ফসফেট। ইরিথ্রোজ আর ইরিথ্রোজ 4-ফসফেট। পেন্টোজের উদাহরণ হিসাবে আমরা শিখব 2টা, রাইবোজ আর রাইবুলোজ। রাইবোজ আর রাইবুলোজ। ওকে, হেক্সোজের আমরা 3টা উদাহরণ শিখব। কি কি? গ্লুকোজ, গ্যালাক্টোজ আর ফ্রুক্টোজ। গ্লুকোজ, গ্যালাক্টোজ আর ফ্রুক্টোজ। এই কি শেষ? না, হেক্সোজ আরও আছে। আমরা প্রধানত গ্লুকোজ, গ্যালাক্টোজ আর ফ্রুক্টোজ এই 3টার নামই আমরা শিখলাম। এবার হেপ্টোজ অর্থাৎ 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের উদাহরণ হিসাবে কার নাম জানবো? সিডোহেপ্টোলোজ। সিডোহেপ্টোলোজ। এদের সবারই গাঠনিক সংকেত, অধিকাংশ গাঠনিক সংকেত কিন্তু আজকে আমি তোমাদের দেখাইছি। কিভাবে এই গাঠনিক সংকেতগুলো লিখতে হয় সেটাও আমি তোমাদের পরবর্তীতে শিখাই দিব। ওকে, গেল মনোস্যাকারাইড। এবার ডাইস্যাকারাইডের উদাহরণ কি? 2টা শিখবা, মল্টোজ আর কি সুক্রোজ। আরও কিন্তু আছে, সেলোবায়োজ আছে। এটা আমরা 2টা করে আপাতত শিখব, মল্টোজ আর সুক্রোজ। ট্রাইস্যাকারাইডের মধ্যে আমরা একটার উদাহরণ শিখব, ট্রাইস্যাকারাইড। কি? র্যাফিনোজ। কি কেটে তৈরি? গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ দিয়ে তৈরি। আর পলিস্যাকারাইডের ক্ষেত্রে 4টা। খেয়াল করো, পলিস্যাকারাইডের ক্ষেত্রে আমরা 4টা নাম মনে রাখবো। একটা হলো স্টার্চ বা শ্বেতসার, 2 হলো গ্লাইকোজেন, 3 হলো সেলুলোজ, 4 হলো হেমিসেলুলোজ। ওকে, তাহলে পলিস্যাকারাইড যারা আছে তাদের মধ্যে আমরা প্রধানত, খেয়াল করো, প্রধানত হলো 4টা পলিস্যাকারাইডের, আরও আছে, বাট আমরা 4টা পলিস্যাকারাইড, প্রধান 4টা পলিস্যাকারাইডের নাম আমরা জানলাম। কি কি? স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, হেমিসেলুলোজ। আমরা পরবর্তীতে এদের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আশা করি আজকে তোমরা কার্বোহাইড্রেটের যে সংজ্ঞা সেটা বুঝে গেছো। কার্বোহাইড্রেটের যে ক্লাসিফিকেশন, 3টা ভিত্তি বেজে যে ক্লাসিফিকেশন করা হয় সেইটাও আশা করি বুঝে গেছো। ওকে, তাহলে আমি ফাইনালি কার্বোহাইড্রেটের সংজ্ঞাটা আরেকবার একটু বলি। পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, পলিহাইড্রক্সি কিটোন এবং তাদের ডেরিভেটিভসকে কার্বোহাইড্রেট বলা হয়। খুবই ছোট্ট একটা লাইন, বাট এই লাইনটা বুঝতে কিন্তু আমাদের 25 থেকে 30 মিনিট সময় গেছে। যদি আমরা এই লাইনটা, কার্বোহাইড্রেটের সংজ্ঞাটা যদি ভালো মতো আমরা বুঝে যেয়ে থাকি তাহলে তার শ্রেণীবিন্যাস বুঝতেও আমাদের তেমন কিন্তু সমস্যা থাকবে না, প্লাস এদের গাঠনিক সংকেত লিখতেও আমাদের তেমন কোনো সমস্যা হবে না আশা করি। ওকে, তাহলে একটু ফাইনালি আরেকবার ব্যাখ্যা করে দিই কেন পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, পলিহাইড্রক্সি কিটোন এবং তাদের ডেরিভেটিভস কেন বলা হচ্ছে। অর্থাৎ
যে সকল জৈব যৌগে একাধিক হাইড্রক্সিল গ্রুপের থাকবেই, সাথে যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে তাহলে সেটা কার্বোহাইড্রেট। এটারে বলা হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড যৌগ। আবার পলিহাইড্রক্সি কিটোন যৌগ বলতে কি বোঝাচ্ছে? যে সকল জৈব যৌগে একাধিক হাইড্রক্সিল গ্রুপ থাকবে এবং সাথে কিটোন গ্রুপ থাকবে তাদেরকে আমরা বলবো পলিহাইড্রক্সি কিটোন যৌগ। তাহলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড যৌগ কার্বোহাইড্রেট, পলিহাইড্রক্সি কিটোন যৌগ কার্বোহাইড্রেট। এবং তারা একটার সাথে আর একটা মিলেমিশে যদি কিছু তৈরি করে তাহলে তারাও কার্বোহাইড্রেট। ওকে, তাহলে কার্বোহাইড্রেটের সংজ্ঞা, কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ আমরা শিখে গেলাম। ইনশাল্লাহ আমরা সামনের দিকে আবার নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। জানি না তোমরা কতটা বুঝলার চেষ্টা করছি আমি। ক্লাসটা একবারে না বুঝলেও সেকেন্ড টাইম আর একবার একটু দেখবা, দেখে যখন বইয়ে পড়বা তখন দেখবা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবা সবাই, দোয়া করবা আমাদের জন্য। আর ধীরে ধীরে স্কুল কলেজ খোলার যে প্রক্রিয়া চলছে, আমার মনে হয় না যে আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে তোমাদের দেখার জন্য। আশা করি তোমাদেরকে দেখব এবং তোমাদের সামনে তখন এসে যখন ক্লাস নিব, আশা করি তোমাদের সাথে অনেক বেশি ইন্টিমেসি হবে এবং সামনাসামনি আসলে ভালোবাসা জন্মাবে এবং সেই ভালোবাসার অধিকারে অনেক কিছু তোমাদের কাছে তখন দাবি করতে পারবো, তোমাদের স্বার্থে, আমার স্বার্থে না, তোমাদের স্বার্থে ভালোবাসার দাবি নিয়ে তোমাদের স্বার্থেই তোমাদের সামনে কিছু চাওয়ার থাকবে। সেই জন্যই আশা করি যে দ্রুত তোমাদের সামনে আসি, তোমরা আসো, তাহলে কি ক্লাস হবে। ক্লাস করার পর আস্তে আস্তে যখন তোমাদের আরও যে সমস্যাগুলো থাকে, দেখা যায় অনেক সমস্যা তোমরা সরাসরি প্রশ্ন করতে পারো না, যখন আমরা সরাসরি ক্লাস করব তখন সেই প্রশ্নগুলোও করতে পারবো এবং সুন্দরভাবে আশা করি সেই উত্তরগুলোও দিয়ে দিতে পারবো। ভালো থেকো সবাই, দোয়া রাখবা আমার জন্য, দোয়া রাখবা পুরা পৃথিবীর জন্য। ধন্যবাদ সবাইকে।